টিউটোরিয়াল হাতচালানোর আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার বন্ধুকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলো পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মধ্যে তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে ইতিহাসের আলোচিত অধ্যায় আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের মুসলিম লীগের প্রতিষ্ঠা প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। স্বাধীনতা পূর্ববর্তী ভারতে অর্থাৎ প্রাক স্বাধীন ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মুসলমানদের নিজস্ব সংগঠন সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। তবে এই মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে ছিল নানা ধরনের কারণ এবং উদ্দেশ্য। সেগুলি ছিল দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক স্যার সৈয়দ আহমেদ খান জাতীয় কংগ্রেসকে হিন্দু সংগঠন বলে চিহ্নিত করেছিলেন। তিনি কংগ্রেসের বিরোধিতা করার জন্য মুসলমানদের সংগঠিত করার লক্ষ্যে 1888 খ্রিস্টাব্দে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন এবং 1893 খ্রিস্টাব্দে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন। এই দুটি সংগঠনের প্রধান লক্ষ্যই ছিল ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করা এবং মুসলমান সমাজের স্বার্থকে রক্ষা করা। তবে এত কিছুর পরে মুসলমান নেতাদের একাংশ মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক দল গঠনের ওপর জোর দিয়েছিলেন, আর তারই ফল ছিল এই সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা। স্যার সৈয়দ আহমেদ খান ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বজায় রেখে মুসলমান সমাজের আরো উন্নতি এবং আরো আধুনিক করার চেষ্টা করেছিলেন। কিন্তু নতুন প্রজন্মের মুসলমান যুবনেতারা ব্রিটিশ সরকারের আন্তরিকতা বিষয়ে সন্দিহান ছিলেন। স্যার সৈয়দ আহমেদ খানের মৃত্যুর পর অর্থাৎ 1898 খ্রিস্টাব্দে আলিগড় আন্দোলন পশ্চিমী বুদ্ধিজীবীদের জ্ঞান চর্চার পরিবর্তে রক্ষণশীল ধর্মগুরুদের দ্বারা প্রভাবিত হয়েছিল। এই আলিগড়ের তরুণ মুসলমানরা রাজনৈতিক নিরাপত্তাহীনতা অনুভব করেছিল। তখন তাদের মনে হতে লাগলো যে তারা যথার্থভাবে সংগঠিত নন। এই অবস্থায় সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য তারা হিন্দু ও ব্রিটিশ সরকার উভয়ের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে এবং একটি রাজনৈতিক সংগঠন তৈরি করার বিশেষ প্রয়োজন অনুভব করতে শুরু করে। মুসলমান তরুণ প্রজন্ম এবং ব্রিটিশ সরকারের মধ্যে সম্পর্কের নীতিগত বিরোধ আলিগড় ঘরানার পুরনো নেতাদেরকে উদ্বিগ্ন করে তুলেছিল। তারা এবং তৎকালীন ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে কংগ্রেসের বিরুদ্ধে মুসলমানদের একটা নিজস্ব স্বতন্ত্র রাজনৈতিক সংগঠনের অবশ্যই প্রয়োজন, আর এই সময়ের দুটো প্রশাসনিক ঘটনা মুসলমানদের জন্য পৃথক দল গঠনের প্রক্রিয়াকে আরো দ্রুত করে দিয়েছিল। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জন তার দ্বারা 1905 খ্রিস্টাব্দে বঙ্গ বিভাগের যে সিদ্ধান্ত, তা মুসলমানদের মনে নতুন আশার সঞ্চার করেছিল। তাদের আশা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে নতুন ধরনের এক প্রদেশ গঠিত হলে পূর্ব বাংলায় মুসলমানদের কর্তৃত্ব অনেকটাই বেড়ে যাবে। কিন্তু বঙ্গ বিভাগের প্রধান কারিগর বাংলার ছোটলাট ব্যামফিল্ড ফুলার আকস্মিক ভাবেই পদত্যাগ করেছিলেন 1906 খ্রিস্টাব্দের 20 আগস্ট, এবং তখন মুসলমানদের মনে ভয়ের সৃষ্টি হয়। তারা ভাবতে শুরু করেছিল যে বঙ্গভঙ্গ পরিকল্পনা হয়তো ব্যর্থ হয়ে যাবে, আর তার ফলে মুসলিমরা নিজেদের দাবি দাওয়া আদায়ের জন্য নিজস্ব দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছিল। এছাড়াও
যুক্তপ্রদেশের ছোটলাট অ্যান্টনি ম্যাকডোনাল্ড আদালতে সরকারি কাজে ফার্সির পাশাপাশি দেবনাগরী লিপি অর্থাৎ হিন্দি লিপি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, আর তার ফলে আলিগড় ঘরানার ইংরেজ শোষণ রাজনীতির অসারতা আরো স্পষ্ট হয়ে উঠেছিল। 1906 খ্রিস্টাব্দের বাজেট বক্তৃতায় তৎকালীন ভারত সচিব লর্ড মরলে ভারতে প্রতিনিধিত্বমূলক সরকার চালু করার কথা ঘোষণা করেছিলেন, আর এই ঘোষণায় মুসলিম নেতারা ভয় পেয়েছিলেন। তার কারণ তারা নিশ্চিত ছিলেন যে ভারতে স্বশাসিত প্রতিষ্ঠানগুলিতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই কর্তৃত্ব করবেন, যার কারণ জাতীয় কংগ্রেসের মাধ্যমে হিন্দুরা তখন সংগঠিত ছিলেন, আর স্বভাবতই কংগ্রেসের এই অনুরূপ মুসলমানদের জন্য নিজস্ব একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার দাবি তখন আরো জোরালো হয়ে ওঠে। আলিগড় কলেজের তৎকালীন সচিব মহসিন উল মুলক সেই সময় ঢাকার নবাব সলিম উল্লাহের সঙ্গে আলোচনা করে তৎকালীন বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাকে সাহায্য করেছিলেন আলিগড় কলেজের ইংরেজি অধ্যক্ষ মিস্টার আর্চবোল্ট এবং বড়লাট লর্ড মিন্টোর সচিব ডানলপ স্মিথ, যার পুরো নাম ছিল জেমস ডানলপ স্মিথ। এবং 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে 35 জন সদস্য বিশিষ্ট মুসলমানদের এক প্রতিনিধি দল বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেছিলেন। এই ঐতিহাসিক সাক্ষাৎকার ইতিহাসে সিমলা দৌত্য নামে পরিচিত। তোমাদের পরীক্ষায় কিন্তু এই সিমলা দৌত্যটা 2 নম্বরের আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে মুসলিম প্রতিনিধি দল একটা স্মারকলিপি বড়লাটের হাতে তুলে দিয়েছিলেন, যাতে সরকারি চাকরি এবং প্রতিনিধিত্বমূলক প্রশাসনিক সংস্থায় সংখ্যালঘু হিসেবে হিন্দুদেরকে সমান অনুপাতে মুসলমান প্রতিনিধি পাঠানোর দাবি করা হয়েছিল। লর্ড মিন্টো মুসলমান প্রতিনিধিদের কথা শুনেছিলেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পূর্ববঙ্গীয় মুসলমানদের স্বার্থ কখনো বিপন্ন হবে না। বড়লাট লর্ড মিন্টোর এই মৌখিক প্রতিশ্রুতি তরুণ মুসলমানদেরকে সন্তুষ্ট করে তুলতে পারেনি, যার ফলে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গড়ে তোলার নতুন উদ্যোগ শুরু হয়েছিল। ঢাকার নবাব সলিম উল্লাহর উদ্যোগে স্যার সৈয়দ আহমেদ খান দ্বারা প্রতিষ্ঠিত মোহামেডান এডুকেশন কনফারেন্সের বার্ষিক অধিবেশনের দিন স্থির হয়েছিল ঢাকা শহরে। এই শহরেই 1906 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর মুসলমানদের জন্য একটি নতুন দল গঠন করা হয়েছিল, যার নাম ছিল সর্বভারতীয় মুসলিম লীগ। এই প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হয়েছিলেন আগা খান এবং এর প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মহসিন উল মুলক এবং ভিকার উল মুলক। তবে ইতিহাস ঘাটলে জানা যায় সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ অনুগামী ছিলেন এই ভিকার উল মুলক। তিনি মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন তৈরি করতে সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন। 1901 খ্রিস্টাব্দে লখনৌতে হামিদ আলী খানের বাড়িতে এই বিষয়ে তিনি অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন। 1902 থেকে 1903 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশের নানা স্থানে গিয়েও এই বিষয়ে আলোচনা চালানো হয়েছিল। অবশেষে 1903 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর লখনৌতে যুক্তপ্রদেশ, পাঞ্জাব এবং বিহারের মুসলিম প্রতিনিধিরা মিলিত হয়ে রাজনৈতিক দল গঠনের বিষয়ে একমত হয়েছিলেন। আজকে আমি তোমাদের এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।